এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নতুন কৌশলে বাজিমাত ইরানের। হরমুজে নৌকার চাকে বিপাকে মার্কিন বাহিনী এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একটা অদ্ভুত আলোচনা হইতে যাচ্ছে দ্বিতীয় দফায়। ইরান ঘোষণা করেনি, ইরান সম্ভবত আমেরিকার শর্তে রাজিও না, কিন্তু ট্রাম্প নিজে নিজে ঘোষণা করছে যে তারা যাচ্ছে এবং ইরানকে যাইতেই হবে, না গেলে কি হবে, প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুড়াই দেওয়া হবে। ট্রাম্প হুমকি দিচ্ছে, আচ্ছা হুমকি দামকি দিয়ে এটা কি জোর করে একসময় বিয়ে দেওয়ার মতো? তো এটা কি বিয়ে পড়ানোর মতন মানে আয়োজন? ইসলামাবাদ প্রস্তুত। ইসলামাবাদের খবর হচ্ছে যে একেবারে পুরো ইসলামাবাদ খালি করা হয়েছে নিরাপত্তার জন্য, এবং সেখানে ট্রাম্প প্রতিনিধি দল পাঠাচ্ছে কালকে। তিনি বলছিলেন যে সোমবারে, সেই সোমবারই রক্ষা করছে তারিখ, কিন্তু কারা যাবে এই ট্রাম্পের প্রতিনিধি হয়ে সেইটা এখনো নির্ধারিত। এদিকে পাতালপুরিতে চলছে ইরানের পারমাণবিক অস্ত্রের কর্মযজ্ঞ, যেখানে মার্কিন বাংকার বাস্টার বোমা অসহায় এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সবচেয়ে গোপন পারমাণবিক ও মহাকাশ গবেষণার সাথে যুক্ত 10 থেকে 12 জন বিজ্ঞানী একে একে হয় মারা যাচ্ছেন, নয়তো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছেন। এদের প্রত্যেকের ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয় তথ্য ভাণ্ডারে প্রবেশাধিকার। কেউ পরমাণু অস্ত্রের নকশা জানতেন, কেউ মহাকাশ থেকে গোয়েন্দাগিরির রহস্য বুকে বহন করতেন। আর এখন তারা একে একে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, ফোন, মানিব্যাগ, চাবি সব ফেলে রেখে। কেউ ফিরছেন না। এই অস্বাভাবিক ধারা এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন এটা বেশ গুরুতর বিষয়। শুরু হয়েছে হোয়াইট হাউসের সরাসরি তদন্ত। এদিকে আবারও শুরু হচ্ছে যুদ্ধ। ব্যাপক শক্তি নিয়ে যুদ্ধের প্রস্তুতি ইরানের এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আবারও ইসরায়েলি পারমাণবিক শহরে ইরানের মিসাইল বৃষ্টি, ডিমুনার আকাশ ঢেকেছে তেহরানের নিখুঁত অগ্নিকুলকে। অপারেশন ট্রু প্রমিস 4-এর 78তম তরঙ্গে লন্ডভন্ড তেল আবিব ও ইলাদ বন্দর, এমাদ আর কাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ আগ্রাসীদের সুরক্ষিত আস্তানা। কূটনীতি নয়, ড্রাইভ অ্যান্ড স্ট্রাইকেই এখন মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার হুঙ্কার দিচ্ছে ইরান। এদিকে এবার ভারতকে কড়া বার্তা ইরানের। মোদি এবং নেতানিয়াহুর সর্বজোট ভেস্তে দেবে ইরান এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের হাত ধরছে ইরান। যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে এবার ইউরোপের সাথে সম্পর্ক জোরদার করছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরই মধ্যে ফ্রান্স ও জার্মানির সাথে কথা বলেছেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউরোপকে পাশ কাটিয়ে ইসরায়েলের দিকে ছুটছেন, আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে তেহরান। তাদের লক্ষ্য ইউরোপকে দিয়ে ট্রাম্পকে চাপে ফেলা, বিশ্ব রাজনীতিতে এক নতুন চাল। এদিকে ইরানের সঙ্গে বসতে পাকিস্তানে পৌঁছেছে অগ্রবর্তী মার্কিন প্রতিনিধি দল, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সুরক্ষা ঢাল হতে যাচ্ছে উত্তর কোরিয়া। ট্রাম্পের যুদ্ধ কৌশলে ধস নামাতে এবার পিয়ংইয়ং এর ভয়ঙ্কর সব মারণাস্ত্র যাচ্ছে তেহরানের হাতে। আমেরিকা ও ইসরায়েলের চাপ উপেক্ষা করে ইরানকে পরমাণু প্রযুক্তি আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে কিম জং উন। পর্দার আড়ালে গড়ে ওঠা এই জোট এখন ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এদিকে মার্কিন নৌ অবরোধ থাকলে পাকিস্তানে যাবে না ইরানি প্রতিনিধি দল, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শিগগিরই ইরানে পৌঁছতে পারে রাশিয়ার পাঠানো ড্রোন। 2 মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই গোপনে ক্রেমলিনের সাথে আলোচনা হয়েছে ইরান। যুদ্ধবিরতি কি কেবলই বিরতি, নাকি নতুন ঝড়ের আগের নীরবতা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও বারুদের গন্ধ। ইরান জানিয়েছে আমেরিকার উপর বিশ্বাস নেই, আর তাই যে কোনো মুহূর্তেই আবার শুরু হতে পারে যুদ্ধ। তেহরানের এই বার্তা শুধু সতর্কতা নয়, বরং এটা শক্তির ঘোষণা। ড্রোন, ভূপাতিত স্টেলথ জেটকে চ্যালেঞ্জ সহ ইরান দেখিয়ে দিচ্ছে তাদের সামরিক সক্ষমতা। পাশাপাশি হরমুজে নিয়ন্ত্রণ ধরে রেখে বিশ্বকে চাপে রেখেছে তেহরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কাগজে কলমে শান্তি, কিন্তু মাটিতে উত্তেজনা তুঙ্গে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্য যেন সেই উত্তেজনারই প্রতিফলন। তার ভাষায়, এই যুদ্ধ থেমে নেই, কেবল থামানো হয়েছে। গালিবাফ সরাসরি অভিযোগ তুলেছেন আমেরিকা বিশ্বাসযোগ্য নয়। আলোচনার টেবিলে বসেও ওয়াশিংটন নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। ফলে ইসলামাবাদের 21 ঘন্টার বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। তবে শুধু কূটনীতিই নয়, সামরিক শক্তির দিক থেকেও বার্তা দিতে চায় তেহরান। ইরানি বাহিনী ইসরায়েল আমেরিকার 180টি ড্রোন ধ্বংস করেছে এবং আঘাত হেনেছে আমেরিকার F-35 লাইটেনিং II যুদ্ধ বিমানেও। F-35 যা বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ ফাইটার, সেটির ওপর আঘাতের দাবি শুধু সামরিক সাফল্য নয়, এটি প্রযুক্তিগত সক্ষমতারও বার্তা। ইরান বলতে চাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পুরোপুরি সক্ষম। এই প্রেক্ষাপটে ব্যাপক চাপে ইসরায়েল আমেরিকা জোট। তারা তাদের সেনাবাহিনীকে রেখেছে সর্বোচ্চ সতর্কতায়, কারণ যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো অঞ্চল আবারও জড়িয়ে পড়বে পূর্ণাঙ্গ সংঘাতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডটি এখনো ইরানের হাতেই, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ নির্ভর করে এই প্রণালীর ওপর। ইরান শর্ত সাপেক্ষে এটি খুলে দিয়ে স্পষ্ট করেছে তারা চাইলে চাপ সৃষ্টি করতে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা যুদ্ধ থামাতে রাজি, তবে শর্ত একটাই, সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। অর্থাৎ তেহরান এখন ডিফেন্সিভ অফেন্স কৌশল
কৌশলে খেলছে, একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে শক্তি প্রদর্শন করছে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি টিকবে, নাকি এটা কেবল বড় সংঘর্ষের আগে সময় নেওয়ার কৌশল? যত বড় চাপ আসুক না কেন, নতি স্বীকার করবে না শহীদ খামেনির ইরান। কূটনীতি ব্যর্থ হলে জবাব আসবে যুদ্ধক্ষেত্রে, আর সেই জবাব হবে পরিকল্পিত, প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে এখন আর শুধু শক্তির লড়াই নয়, এটা মর্যাদা, নিয়ন্ত্রণ এবং আধিপত্যের প্রশ্ন। ইরান আর আগের ইরান নয়। চাপ, নিষেধাজ্ঞা, সামরিক হুমকি কিছুই থামাতে পারেনি তেহরানকে, বরং প্রতিটি সংঘর্ষ, প্রতিটি চাপ ইরানকে করেছে আরো প্রস্তুত, আরো আক্রমণাত্মক, আরো আত্মবিশ্বাসী। সংকীর্ণ জলপথ ঘিরে বদলে যাওয়া যুদ্ধের ধরন, লক্ষ্যবস্তুর দিকে একসঙ্গে ছুটে চলে ছোট ছোট কতগুলো নৌযান, মুহূর্তের মধ্যে ঘিরে ফেলে বড় জাহাজকে, আঘাত এনে সরে যায় খুব দ্রুত। এই কৌশলই সোয়ার্ম ট্যাকটিক্স, যা হরমুজ প্রণালী ঘিরে প্রয়োগ করছে ইরান। উপকূলের গোপন টানেল ও ঘাঁটি থেকে হঠাৎ বেরিয়ে আক্রমণ চালায় এগুলো, যা প্রতিপক্ষের জন্য প্রায় অদৃশ্য হুমকি। বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে বহুদিক থেকে আক্রমণ হওয়ায় বিভ্রান্ত হয়ে পড়ে উন্নত রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাও। মূলত নৌযানগুলো পরিচালনা করছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। দুদিন আগে ভারতীয় জাহাজে হামলায়ও ব্যবহার করেছে এমন ছোট গানবোট। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর ও জলসীমায় অবরোধে 12টির বেশি যুদ্ধ জাহাজ, শতাধিক এয়ারক্রাফট আর 10,000-এর ওপর কর্মী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বলছে, যুক্তরাষ্ট্রকে জবাব দিতে আরও নতুন কৌশল ব্যবহার করছে তারা। বিশ্লেষকরা বলছেন, এই কৌশল ও গতি ব্যবহার করে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও বাস্তবতা বলছে, তেহরানের ছোট ছোট নৌযানগুলো তৎপরতা থামায়নি, বরং সোয়ার্ম ট্যাকটিক্সের কার্যকারিতা নতুন উদ্বেগ তৈরি করেছে ইরানের শত্রু মহলে। ইরানের রুক্ষ ধুলি মাখা মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোলাঙ্গাজলা বা পিক্যাক্স মাউন্টেন। উপর থেকে দেখলে নিছক এক পাহাড় মনে হলেও এর 2000 ফুট গভীরে গ্রানাইট পাথরের আস্তরণের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। গত এক বছরে যুক্তরাষ্ট্রের ঝাঁকে ঝাঁকে বিমান হামলায় ইরানের অধিকাংশ পারমাণবিক কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হলেও এই এক পাহাড়কে ঘিরেই এখন দুশ্চিন্তার কালো মেঘ জমছে হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, ধ্বংস হওয়া স্থাপনাগুলোর নিচে চাপা পড়ে আছে পারমাণবিক ধুলা বা উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। কিন্তু গত জুন মাসের অপারেশন মিডনাইট হ্যামার কিংবা ফেব্রুয়ারি থেকে চলা টানা 5 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পরও পিক্যাক্স মাউন্টেন রয়ে গেছে সম্পূর্ণ অক্ষত। পেন্টাগনের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও যেখানে হার মেনেছে, সেখানে ইরানের এই পাতালপুরি এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত জুনে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান এই পাহাড়ের নির্মাণ কাজ নাটকীয়ভাবে বাড়িয়ে দেয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ফোর্দোর চেয়েও অনেক বেশি সুরক্ষিত এই স্থাপনাটি হতে যাচ্ছে ইরানের পারমাণবিক বোমা তৈরির শেষ আশ্রয়স্থল। মাটির এত গভীরে এর অবস্থান যে আকাশপথে হামলা চালিয়ে এটি ধ্বংস করা এখন প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিক্যাক্স মাউন্টেনের এই নিশ্চিদ্র নিরাপত্তা দেখে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে তৈরি হয়েছে মতভেদ। কট্টরপন্থীরা পরামর্শ দিচ্ছেন এক আত্মঘাতী স্থল অভিযানের। তারা চান মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা সেখানে ঢুকে সরাসরি বিস্ফোরক বা রাসায়নিক ছড়িয়ে দিয়ে স্থাপনাটি চিরতরে বন্ধ করে দিক। তাদের মতে, শুধু আকাশ থেকে বোমা ফেলে ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে থামানো সম্ভব নয়। অন্যদিকে আলোচনার পক্ষের কর্মকর্তারা একে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছেন, কারণ এই পাহাড়টি ইরানের একেবারে কেন্দ্রের নাতাঞ্জ থেকে মাত্র 1 মাইল দূরে অবস্থিত। তেহরান থেকে 200 মাইল দক্ষিণে অবস্থিত এই দূরভেদ্য এলাকায় পৌঁছতে হলে মার্কিন হেলিকপ্টার ও ধীরগতির পরিবহন বিমানগুলোকে ইরানি আকাশসীমার গভীরে ঢুকতে হবে, যা হবে সরাসরি মৃত্যুকূপে ঝাঁপ দেওয়ার সামিল। রহস্যের দানা আরো বেঁধেছে ইরানের 970 পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এর অর্ধেক ইস্পাহানের ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে বাকি অর্ধেক কোথায়? বিশ্লেষকদের প্রবল আশঙ্কা, ইরান হয়তো সেই পারমাণবিক ধুলা এরই মধ্যে পিক্যাক্স মাউন্টেনের গভীরে সরিয়ে ফেলেছে, যা থেকে অস্ত্র তৈরি করতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। ট্রাম্প দাবি করেছেন, ইরান এই সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে, কিন্তু তেহরানের পক্ষ থেকে সেই দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। উল্টো তারা জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতেই তারা সেন্ট্রিফিউজ তৈরির কারখানা মাটির নিচে সরিয়ে নিচ্ছে। তবে IAEA এর পরিদর্শনের সুযোগ না দেয়ায় এই দাবি এখন আন্তর্জাতিক মহলে বড় প্রশ্নের মুখে। শুধু পিক্যাক্স মাউন্টেনই নয়, ইস্পাহানের নতুন একটি স্থাপনা নিয়েও মার্কিন গোয়েন্দারা চরম উদ্বিগ্ন। গত মার্চে তেহরান সেই স্থাপনার কথা স্বীকার করলেও সেখানে এখনো কোনো আন্তর্জাতিক পরিদর্শক ঢুকতে পারেনি। জেন্সার বিশ্লেষণে বলা হয়েছে, ইস্পাহানের এই নতুন কেন্দ্রটিও বাংকার বাস্টার বোমার নাগালের বাইরে। ফলে ইরানের পারমাণবিক শক্তি এখন আক্ষরিক অর্থেই পাতাল ভেদি রূপ নিয়েছে। ইরানের কট্টরপন্থীরা যখন কোনোভাবেই আপোষ না করার ঘোষণা দিচ্ছে, তখন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব বিকল্পই টেবিলে খোলা রেখেছেন। তিনি আগে ভাগে কোনো সামরিক অভিযানের কথা ফাঁস করবেন না, তবে ইরানকে পরমাণু শক্তি হতে দেয়া হবে না, এই অবস্থানে তিনি অটল। তবে বিশ্লেষকেরা মনে করছেন, কেবল কূটনীতি ছাড়া এই গ্রানাইট দেয়াল ভেদ করার আর কোনো বাস্তবসম্মত পথ নেই। ইতিহাস বলছে, 2015 সালে ইরান নিজেদের আরাক পারমাণবিক চুল্লিতে সিমেন্ট ঢেলে অকেজো করেছিল, কিন্তু 2026 সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি পারবেন আলোচনার টেবিলে বসিয়ে পিক্যাক্স মাউন্টেনের দরজা বন্ধ করতে, নাকি এই রহস্যময় পাহাড়ের গভীর থেকেই একদিন পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে নতুন এক পারমাণবিক শক্তি? হরমুজে প্রণালীতে এবার আক্রান্ত হলো ভারতীয় তেলের জাহাজ, নাম তার সানমার হেরাল্ড।
শনিবার যখন জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছিল ঠিক তখনই গর্জে ওঠে ইরানের অস্ত্র। ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে জাহাজটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যদিও নাবিকদের সহ জাহাজটি বর্তমানে নিরাপদ। কিন্তু এই ঘটনা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইরান কি হুট করেই এই হামলা করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূরাজনৈতিক বার্তা? কেন ভারতকে টার্গেট করল তেহরান? ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মনে করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হচ্ছে। মাত্র 24 ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে, কিন্তু তেহরানের শর্ত ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে সব অবরোধ তুলে নিতে হবে। শুক্রবার কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও শনিবার আবারও কড়াকড়ি আরোপ করে ইরান। আর তখনই হামলার শিকার হয় ভারতীয় এই জাহাজটি। ঘটনার প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। কিন্তু এই কূটনৈতিক দৌড়ঝাঁপের আড়ালে রয়েছে এক বিশাল ষড়যন্ত্র আর জোটের সমীকরণ। ইতিহাস বলছে ইরান কোনো কাজ কারণ ছাড়া করে না, তারা প্রতিটি পদক্ষেপ নেয় হিসাব কষে। মনে করে দেখুন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্র 2 দিন আগে 25 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানিয়াহু এবং মোদী একে অপরকে জড়িয়ে ধরে যে হাসিমুখের ছবি তুলেছিলেন তা তেহরানের নজর এড়ায়নি। সেই সফরেই নেতানিয়াহু ঘোষণা করেছিলেন এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা। তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে একটি ষড়ভুজ জোট বা হেক্সাগোনাল অ্যালায়েন্স তৈরি করতে চান, যেখানে ভারত, আরব দেশগুলো, আফ্রিকা এবং গ্রিস সাইপ্রাসের মতো দেশগুলোকে এক সুতোয় গাঁথা হবে। আর এই জোটের কেন্দ্রবিন্দুতে থাকবে খোদ ইসরায়েল। নেতানিয়াহুর এই বৃহত্তর ইসরায়েল বা আধিপত্যবাদী পরিকল্পনায় ভারতের সরাসরি অংশগ্রহণকে মোটেও ভালো চোখে দেখেনি ইরান। তেহরান মনে করে এই জোটের আসল লক্ষ্য হল ইরানকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর ওপর ইসরায়েলের খবরদারি প্রতিষ্ঠা করা। যখন ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরায়েল ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে, তখন ভারতের মতো একটি দেশের ইসরায়েলের সাথে এমন ঘনিষ্ঠতা ইরানকে ক্ষুব্ধ করেছে। ইরান উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। হরমুজ প্রণালী হল ইরানের সেই ট্রাম্প কার্ড যা দিয়ে তারা বিশ্ব অর্থনীতিকে থমকে দিতে পারে। ভারতীয় জাহাজে এই হামলার মাধ্যমে ইরান মূলত মোদী সরকারকে একটি কড়া বার্তা দিল, ইসরায়েলের সাথে জোট করলে তার মাসুল এই জলপথেই দিতে হবে। নেতানিয়াহুর লক্ষ্য স্পষ্ট, তিনি শুধু ভূখণ্ড দখল করতে চান না, বরং ইসরায়েলকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর এই উচ্চাকাঙ্ক্ষায় তিনি ভারতকে পাশে টেনে নিতে মরিয়া। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। হরমুজ প্রণালীতে এই গোলাগুলি প্রমাণ করে দিচ্ছে যে ইরানের প্রভাবকে অস্বীকার করে এই অঞ্চলে কোনো নতুন জোট সফল হওয়া অসম্ভব। ভারত কি ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে, নাকি তেহরানের এই বার্তায় দিল্লির হুঁশ ফিরবে? সময় এর উত্তর দেবে। এদিকে ইরানের সঙ্গে বসতে পাকিস্তানে পৌঁছেছে অগ্রবর্তী মার্কিন প্রতিনিধি দল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফায় শান্তি আলোচনার সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সাজ রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার জন্য আজ রোববার 19 এপ্রিল ওয়াশিংটনের অগ্রবর্তী একটি দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। আগামী সপ্তাহে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। বিদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আগমনে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এদিকে মার্কিন নৌ অবরোধ থাকলে পাকিস্তানে যাবে না ইরানি প্রতিনিধি দল। মার্কিন অবরোধের কারণে এখনও পাকিস্তানে কোনো ইরানি আলোচক দল পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে ইরান। তাসনিম সংবাদ সংস্থা তাদের প্রতিবেদকের বরাত দিয়ে জানায়, যতদিন নৌ অবরোধ থাকবে ততদিন পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই অবস্থান ইঙ্গিত করে যে চলমান অবরোধ পরিস্থিতি অব্যাহত থাকলে সম্ভাব্য আলোচনা প্রতিক্রিয়া বিলম্ব হতে পারে। একটা অদ্ভুত আলোচনা হইতে যাচ্ছে দ্বিতীয় দফায়। ইরান ঘোষণা করেনি, ইরান সম্ভবত আমেরিকার শর্তে রাজিও না, কিন্তু ট্রাম্প নিজে নিজে ঘোষণা করছে যে তারা যাচ্ছে এবং ইরানকে যাইতেই হবে। না গেলে কি হবে, প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুড়াই দেওয়া হবে। ট্রাম্প হুমকি দিচ্ছে, হুমকি দামকি দিয়ে এটাকে জোর করে একসময় বিয়ে দেওয়ার মতো। এটা কি বিয়ে পড়ানোর মতন মানে আয়োজন? ইসলামাবাদ প্রস্তুত। ইসলামাবাদের খবর হচ্ছে যে একেবারে পুরো ইসলামাবাদ খালি করা হয়েছে নিরাপত্তার জন্য, এবং সেখানে ট্রাম্প প্রতিনিধি দল পাঠাচ্ছে কালকেই। তিনি বলছিলেন যে সোমবারে, সেই সোমবারই রক্ষা করছে তারিখ, কিন্তু কারা যাবে এই ট্রাম্পের প্রতিনিধি হয়ে সেইটা এখনো নির্ধারিত হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরানও এখনো বলেনি যে হ্যাঁ আমরা যাচ্ছি, কারণ যাওয়ার আগে তো গ্রাউন্ডটা তৈরি হইতে হবে যে আমরা এই শর্তে। এখন যেটা পত্রপত্রিকা এসছে যে 20 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে।
পেজেশকিয়ান বলছেন, ইরানের প্রেসিডেন্ট, যে ইরানের পারমাণবিক কর্মসূচি করবে কি করবে না এটা ডিকটেট করার অধিকার ট্রাম্পকে কে দিয়েছে? রীতিমতো চ্যালেঞ্জ। এবং যেটা জানা যাচ্ছে, ইরান মানে বৃহত্তর স্বার্থে 3 থেকে 5 বছর পর্যন্ত স্থগিত রাখতে চায়, কিন্তু ট্রাম্প বলতেছে না 20 বছর। এই বিষয়ে এখনো মতনৈক্য হয়নি। মতনৈক্য ছাড়া পাকিস্তানে কেন যাবে? জোর করে পাকিস্তানকে চুক্তিতে স্বাক্ষর করাবে। এবং দেখেন হুমকি কি, যে একে তো অবরোধ করে রাখছে হরমুজ প্রণালীর বাইরে, যে কোনো ইরানের কোনো বন্দরে কোনো জাহাজ ঢুকতে দেবে না এবং বেরোতে পারবে না। তারপরে আবার বলতেছে যে এখন চুক্তি যদি না হয় তাহলে ইরানের প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু মানে গুড়িয়ে দেবে। বেসামরিক অবকাঠামো যেখানে মানুষের সম্পৃক্ততা আছে, এরকম কোনো অবকাঠামো গুড়াই দেওয়া মানে হচ্ছে এটা যুদ্ধাপরাধ। তো ট্রাম্প কি কোনো তোয়াক্কা করতেছে? তোয়াক্কা করতেছে না। তারপরে কালকে যে যাবে, এই ধারণা করা হচ্ছে যে জেডি ভ্যান্সের নেতৃত্বে হয়তো আবার টিমটা যাবে, কিন্তু আবারও সেখানে গেল, মতানৈক্য হলো না, চুক্তি স্বাক্ষর হলো না। এই খেলাধুলার অর্থটা কি? এটা যদি ট্রাম্প যদি মনে করে যে না তার বিষয়ে যৌক্তিক, তাহলে সে অন্যান্য দেশের সাথে আলোচনা করুক, তার পশ্চিমা মিত্রদের সঙ্গে। সেটা তো করছে না। তারপরে দেখেন ট্রাম্প আবার একসঙ্গে বলতেছে যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে শান্তি চুক্তি হবে। যুদ্ধবিরতি কে লঙ্ঘন করলো? যুদ্ধবিরতি চলা অবস্থায় হরমুজ প্রণালীর বাইরে ইরানের বন্দর অবরোধ করলো। এটা কি লঙ্ঘন না? ইরান তো বলছে যে যুদ্ধবিরতির সময় এই অবরোধটা হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তাহলে ইরান কিভাবে করলো? ইরান তো অবরোধ করার পরে তারপরে না গতকালকে শুক্রবারে খুলে দিল, কিন্তু এই আমেরিকার বাড়াবাড়ির জন্য এবং লেবাননে আবারও হামলার জন্য সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হরমুজ প্রণালী বন্ধ করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? দাঁড়াচ্ছিল এই যে এই জোর করে এই আলোচনা ব্যর্থ হবে নিঃসন্দেহে, এবং ব্যর্থতার দায়টা ইরানের উপর চাপাতে চায় আমেরিকা, যাতে সে হামলা করলে পশ্চিমারা তারা সাপোর্ট দেয়। এইভাবে কি মানে হয় কোনোদিন? এটা কি একটা সার্বভৌম দেশের সাথে আরেকটা সার্বভৌম দেশের যখন কোনো বিষয়ে চুক্তি হয়, তখন স্বাধীনভাবে যেটা যুক্তিপূর্ণ হয় সেই অনুযায়ী তারা চুক্তি করে। ইরান কি তার জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি করবে? করবে না। আমেরিকা কি করবে? করবে না। তাহলে দুই দেশের যেখানে যেখানে একমত হবে দুই দেশের স্বার্থের জন্য, সে তার ভিত্তিতে চুক্তি হবে। এটা জোর করে মানে আপনি চাপাই দেবেন এবং বদনাম দিয়ে যে ইরান পারমাণবিক কর্মসূচি করতেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য, সে তো বলতেছে তার পারমাণবিক এই কার্যক্রমটা শান্তিপূর্ণ এবং এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিদ্যুৎ উন্নয়নের জন্য। তো সেখানে দায় চাপাই দেবে ইরান, সেটা মাথায় নিয়ে সেই দায়টা নিয়ে চুক্তি করবে। আমার ধারণা যে এটা সফল হবে না। সবচেয়ে গোপন পারমাণবিক ও মহাকাশ গবেষণার সাথে যুক্ত 10 থেকে 12 জন বিজ্ঞানী একে একে হয় মারা যাচ্ছেন, নয়তো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছেন। এদের প্রত্যেকের ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয় তথ্য ভাণ্ডারে প্রবেশাধিকার। কেউ পরমাণু অস্ত্রের নকশা জানতেন, কেউ মহাকাশ থেকে গোয়েন্দাগিরির রহস্য বুকে বহন করতেন। আর এখন তারা একে একে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, ফোন, মানিব্যাগ, চাবি সব ফেলে রেখে। কেউ ফিরছেন না। এই অস্বাভাবিক ধারা এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন এটা বেশ গুরুতর বিষয়। শুরু হয়েছে হোয়াইট হাউসের সরাসরি তদন্ত। ঘটনার শুরু 2023 সাল থেকে। তারপর থেকে একের পর এক নাম উঠে আসছে। প্রতিটি নামের পেছনে আছে আমেরিকার সবচেয়ে সংবেদনশীল প্রযুক্তির সাথে সংযোগ। স্টিভেন গার্সিয়া, ক্যান্সাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে সরকারি কন্ট্রাক্টর। এই প্রতিষ্ঠানটি আমেরিকার পারমাণবিক অস্ত্রের 80%-এরও বেশি অপরমাণু উপাদান তৈরি করে। 2025 সালের আগস্টে তিনি নিউ মেক্সিকোর আলবুকার্কের তার বাড়ি থেকে পায়ে হেঁটে বেরিয়ে যান, ফোন, মানিব্যাগ, গাড়ির চাবি সব রেখে, সঙ্গে শুধু একটি হ্যান্ডগান। তারপর থেকে তার কোনো খোঁজ নেই। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাকাসল্যান্ড ছিলেন রাইট প্যাটারসন বিমান ঘাঁটির এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার। এই ল্যাবরেটরিকে ঘিরে আছে দশকের পর দশক ধরে চাপা পড়া ইউএফও গবেষণার ফিসফিসানি। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি বাড়ি থেকে উধাও হয়ে যান। তার স্ত্রী 911-এ ফোন করে যা বলেছিলেন তা শুনে জমে গিয়েছিলেন তদন্তকারীরা। সে নাকি পরিকল্পনা করেছিল যেন কেউ তাকে খুঁজে না পায়। লস আলমোস ন্যাশনাল ল্যাবরেটরি, এই নামটি মানেই পারমাণবিক অস্ত্রের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ম্যানহাটন প্রজেক্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকার পারমাণবিক শক্তির মূল চাবিকাঠি এখানে। এই ল্যাবের প্রাক্তন কর্মী অ্যান্থনি চাভেজ এবং প্রশাসনিক কর্মী মেলিসা ক্যাসিয়াস দুজনই 2025 সালে একইভাবে বাড়ি থেকে পায়ে হেঁটে বেরিয়ে গেছেন, কোনো ব্যক্তিগত জিনিসপত্র না নিয়ে। মেলিসা সেদিন মেয়ের জন্য দুপুরের খাবার পৌঁছে দিয়েছিলেন। তারপর আর কেউ তাকে দেখেনি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্তো রেজা ছিলেন রকেট ইঞ্জিনের অ্যালয় প্রযুক্তির প্রধান উদ্ভাবক। 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টে হাইকিং করতে গিয়ে তিনি হাওয়া হয়ে যান। বিশাল তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু কোনো হদিস নেই। নিখোঁজ হওয়া তো আছেই, মৃত্যুর ঘটনাগুলো আরও শিউরে ওঠার মতো। এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লোরেইরো ছিলেন পারমাণবিক ফিউশন গবেষণার অন্যতম প্রধান মস্তিষ্ক। 2025 সালের ডিসেম্বরে ম্যাসাচুসেটসের বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে বেরিয়ে আসে হামলাকারী ক্লডিও নেভেস লেভেন্তে লেইরোর সাথে একই একাডেমিক প্রোগ্রামে পড়েছিলেন, কিন্তু মোটিভ এখনো ধোঁয়াশা। ক্যালটেকের জ্যোতি পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার হাবল ও স্পিটজার স্পেস টেলিস্কোপের গবেষণায় কাজ করেছেন দশকের পর দশক। 2026 সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ির বারান্দায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গ্রেপ্তার হয়েছে একজন 29 বছর বয়সী যুবক
কিন্তু কোনো সুস্পষ্ট মোটিভ এখনো মেলেনি। ক্যান্সার গবেষক জেসন থমাস 2025 সালের ডিসেম্বরে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যান। ফোন আর মানিব্যাগ পড়ে থাকে ঘরে। 3 মাস পর 2026 সালের মার্চে ম্যাসাচুসেটসের জমাট বাঁধা লেক গলে যেতেই ভেসে ওঠে তার মরদেহ। কর্তৃপক্ষ বলছে কোনো সন্দেহজনক ঘটনার প্রমাণ নেই, তবু মৃত্যুর কারণ এখনো অঘোষিত। সবচেয়ে রোমহর্ষক ঘটনাটি হয়তো অ্যামি স্করিসের। মাত্র 34 বছর বয়সী এই বিজ্ঞানী কাজ করতেন অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে, যা এখন পর্যন্ত বিজ্ঞানের সীমানার একেবারে প্রান্তে। তাকে অ্যালাবামায় নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, মৃত্যুর আগে একটি পডকাস্টে তিনি নিজেই বলেছিলেন তার জীবন ঝুঁকির মধ্যে আছে। পুলিশি তদন্ত বা মেডিকেল পরীক্ষার কোনো প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। এইসব ঘটনা একসাথে দেখলে একটি প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি ব্যক্তি আমেরিকার সর্বোচ্চ গোপনীয় প্রযুক্তির কাছাকাছি ছিলেন। পরমাণু অস্ত্র, ফিউশন শক্তি, মহাকাশ গবেষণা, রকেট প্রযুক্তি, এই বৃত্তের বাইরের কেউ নন এরা। FBI এর সাবেক সহকারী পরিচালক ক্রিস সুয়েকার ইতিমধ্যেই বলেছেন সবকটি সন্দেহজনক। এরা এমন বিজ্ঞানী যারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। এই রহস্যময় ঘটনা প্রবাহ ঘিরে এখন 3টি প্রধান তত্ত্ব ঘুরছে বিশেষজ্ঞ মহলে। প্রথমত, বিদেশি গুপ্তচর বৃত্তি। চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তি কি আমেরিকার সবচেয়ে মূল্যবান মাথাগুলোকে একে একে সরিয়ে দিচ্ছে? দ্বিতীয়ত, গোপন সরকারি কর্মসূচির তথ্য লিকের ভয়। এই বিজ্ঞানীরা কি এমন কিছু জানতেন যা প্রকাশ হয়ে গেলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে? তৃতীয়ত, UFO বা অচেনা বায়বীয় বস্তু বা এলিয়েন সংক্রান্ত গবেষণা ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র। তবে কংগ্রেস এখন আর এসব অনুমানে আটকে নেই। একাধিক আইন প্রণেতা ইতিমধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের দাবি তুলেছেন। তাদের যুক্তি সরল, এত উচ্চপদস্থ, এত গোপনীয় তথ্যের অধিকারী মানুষ যদি একের পর এক এভাবে মারা যান বা উবে যান, তবে এটি নিছক কাকতালীয় হওয়া সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন তিনি সেদিনই এ নিয়ে একটি বৈঠক থেকে বেরিয়ে এসেছেন। তিনি আরো বলেন, আমি আশা করি এটা অন্য সব সাধারণ ঘটনার মতোই হবে, কিন্তু আমরা দ্রুতই জানবো। ট্রাম্পের এই বক্তব্য আসলে ওয়াশিংটনের অস্বস্তির বহিঃপ্রকাশ। কারণ এতদিন এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার গুজব আর ষড়যন্ত্র তাত্ত্বিকদের আলোচনায় সীমাবদ্ধ ছিল। এখন হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বলছে বিষয়টি তদন্ত করা হবে। এটি একটি বড় মোড়। আমেরিকার জন্য এই মুহূর্তটি অস্বস্তিকর, কারণ একাধিক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো দেশের ভেতরে এই মৃত্যুগুলো রুখতে পারছে না, বা পারলেও প্রকাশ্যে কিছু বলছে না। এটি এমন যা একটি দেশের জন্য বিপজ্জনক সংকেত, যে দেশ তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকেই ভূরাজনৈতিক ক্ষমতার মূল ভিত্তি মনে করে। যদি সত্যি বিদেশি কোনো শক্তির হাত এতে থেকে থাকে, তাহলে প্রশ্ন ওঠে আমেরিকার সবচেয়ে গোপন বৃত্তে তারা কতটা গভীরে ঢুকে পড়েছে। আর যদি এটা ভেতরের কোনো ষড়যন্ত্র হয়, তাহলে প্রশ্ন আরো ভয়ঙ্কর। রাষ্ট্রযন্ত্রের কোনো অংশ কি নিজের বিজ্ঞানীদের নীরবে সরিয়ে দিচ্ছে? এই রহস্যের উত্তর এখনো অজানা, কিন্তু একটা সত্য পরিষ্কার, আমেরিকার পারমাণবিক ও মহাকাশ গবেষণার অন্ধকার কক্ষগুলোতে এমন কিছু ঘটছে যা হোয়াইট হাউসকেও চিন্তিত করে ফেলেছে। বিজ্ঞানীরা হারিয়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন, আর প্রতিটি নিখোঁজ বিজ্ঞানীর সাথে হারিয়ে যাচ্ছে এমন জ্ঞান যা একটি দেশের শক্তির মেরুদণ্ড। তদন্তে আসলেই কিছু বেরিয়ে আসবে কিনা, নাকি এটাও চাপা পড়ে যাবে গভীর নীরবতায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।